আজকে হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। এটা শোনার পরে আমার প্রথমেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে, না আমি না এই কথা আমি বিশ্বাস করি না, এটা বলে অনেকেই হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমরা একটু দেখি যে ইন্ডিয়া টুডে কি খবরটা দিয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is said to make her first open appearance before the media in India nearly 2 years after her government was ousted and mass student-led protests in Bangladesh. বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুতির ঠিক 2 বছর পরে শেখ হাসিনা ফার্স্ট ওপেন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিডিয়া ইন ইন্ডিয়া, ভারতের মিডিয়াগুলোর কাছে ওপেন অ্যাপিয়ারেন্স মানে প্রকাশ্যে আসছেন। আমরা দেখলাম যে এটা কে আয়োজন করছে, জিনিসটা আয়োজন করছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, এফসিসি সাউথ এশিয়া, বা দক্ষিণ এশিয়ার যাতে কূটনৈতিক রিপোর্টারদের যে ক্লাবটা আছে তারা দিল্লিতে এটা আয়োজন করছে। এবং where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে আলাপ করবেন। এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন। কবি সরব, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, এবি 19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের এফসিসি সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা খুব সম্ভবত একটা ভার্চুয়াল অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে হয়তো শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত হবেন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে তিনি প্রকাশ্যে আসবেন, ধারণা করা যেতে পারে যে তাকে হয়তো ভিডিওতে দেখা যাবে। গত 2 বছর ধরে তার কণ্ঠস্বর আমরা প্রায় শুনে থাকি, তিনি ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকেন, বিভিন্ন তার কর্মী সমর্থক বিভিন্ন দেশে আছেন যারা তাদেরকে বক্তৃতা দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন, এবং সেই ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। এর বাইরেও তার কণ্ঠস্বর যারা টেলিগ্রাম লীগের সদস্য, মানে টেলিগ্রামের ভিতরে আওয়ামী লীগের যে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক আছে তাদের সাথে আছে। এবং শেখ হাসিনা মাঝখানে দাবি করেছেন যে 300 আসনের অধিকাংশ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এই ব্যাপক সংখ্যক কথাবার্তা শেখ হাসিনা শোনা গেল, তার কণ্ঠস্বর প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে শোনা গেলেও তাকে প্রকাশ্যে কেউ দেখেনি। সম্প্রতি দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি, এবং তাদের কেউ কেউ বলেছেন তারা আপাকে সরাসরি দেখেছেন। যদিও সেখানে রাজনীতি নিয়ে কি কথা হয়েছে সেগুলা খুব একটা শোনা যায় না। যারাই বলেছেন এরা আপা কত ভালো, আপাকে দেখে কান্না এসেছে, আপাকে দেখে ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যেই ছিলেন অবভিয়াসলি। বাট এই প্রথম ফর্মালি শেখ হাসিনা 5 আগস্টকে কেন্দ্র করে ঠিক 2 বছর পরে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন, একটা সংবাদ সম্মেলনের মতো হচ্ছে। এবং যেখানে যেহেতু এই অর্গানাইজেশনটা যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সকল কূটনৈতিক রিপোর্টারদের একটা ক্লাব, ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ মিডিয়া প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারা এটাকে কভার করবেন। মনের খুব কষ্ট অনেকেরই হবে, কারণ হচ্ছে 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা উত্তেজনাপূর্ণ, 5 আগস্ট তো বলা যাবে না, 36শে জুলাই বাংলাদেশে যেরকম উত্তেজনাপূর্ণ হবে, যেরকম উৎসব মুখর বলুন বা আয়োজন এবং আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করে গিয়েছিল, সেটা হচ্ছে না। আমি দেখলাম যে 5 আগস্টের যে জুলাই যোদ্ধারা তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে কামড়াকামড়ি করছেন, এবং যে মাস্টার মাইন্ড সংগঠন তারা কামড়াকামড়ি করছেন না, তারা
কার পাছা যাচ্ছে কার টেবিলে, কার বিছানায়, কার হোটেলে, এবং আল বটর বাহিনী এখন আল বটম বাহিনী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন। এর বাইরে ঢাকায় খুব সম্ভবত একটা কনসার্ট হচ্ছে। এর আগে 2 বছর আগে যেখানে অনেক অনেক শিল্পী মিলে 3 আগস্টের 3 তারিখে শেখ হাসিনা বিরোধী প্রতিরোধ কনসার্ট করেছিলেন, এবার 2-3টা সংগঠন সেখানের মধ্যে মাত্র আছে, 2-3টা ব্যান্ড সেখানে অংশ নিচ্ছে। খুব সম্ভবত আগের মতো ফান্ড টান্ড পাচ্ছে না, ফান্ডের অভাব আছে। সে যাই হোক, 5 আগস্টকে ঘিরে বাংলাদেশের ভেতরে যে পরিমাণ উত্তেজনা হওয়া উচিত ছিল, যে পরিমাণ সেলিব্রেশন হওয়ার কথা ছিল, এটা গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিমাণ না। জুলাই মাসটা চলে গেল এবং সেই জুলাই খুব একটা আলোচিত বা খুব একটা উদযাপনের ভিতর দিয়ে খুব একটা যে গেছে তা না। অনেকগুলো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি ছোট ছোট আলোচনা সভা হয়েছে এবং সেগুলাতে যেটা হয় খুব স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে। আজকে আমি দেখলাম মাহদি আমিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তিনি এক জায়গায় গিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতা দিতে পারেন নাই। তাকে ব্যাপক হাউকাউ মাওয়ের মধ্য দিয়ে অনেক বিনয়ের সাথে কিছু কথা বলে পালিয়ে আসা বলো ঠিক না, মানে কথা বলে চলে আসতে হয়েছে এবং অনেকটা অপমানিত হয়েছে। এই যখন 5 আগস্টের অবস্থা, তখন পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বক্তৃতা দেন ওই দিন, তাহলে দেখা যাবে 5 আগস্টের মূল ফোকাসটা, মূল কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা চলে আসছেন। শেখ হাসিনার ভাষ্য অনেক বেশি স্প্রেড হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়ায় তো বটেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি আলোচনা হবে। এবং ঠিক 2 বছরের মাথায় 5 আগস্ট 24-এর পরে 5 আগস্ট 26-এ এসে এই মিডিয়া নিয়ন্ত্রণ বলুন, ন্যারেটিভ নিয়ন্ত্রণের জায়গায় যদি শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগ চলে আসে, সেটা যারা শেখ হাসিনা বিরোধী এবং যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবেন না, শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের দিলে একটা বড় আঘাত হিসাবে থাকবে। আমরা এখনো জানি না শেখ হাসিনাকে ওই দিন প্রকাশ্যে দেখা যাবে কিনা। না দেখা, ভিডিও কনফারেন্সে দেখা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, যেটা ইন্ডিয়া টুডের খবর থেকে বোঝা যাচ্ছে। যদি দেখা নাও যায়, তিনি যদি অডিও মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকেন এবং সেটা পুরো সাংবাদিক সমাজের সামনে, বিশ্ব সাংবাদিক সমাজের সামনে দিয়ে থাকেন, আমি মনে করি যে আওয়ামী লীগ ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রথম একটা গুছিয়ে অ্যাপ্রোচ নিচ্ছে। এটার ফল আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তার বক্তৃতাটা 2 বছর পরে হয়তো দিতে পারবে। আসলে কি হবে সেটা শেখ হাসিনার ভাষণ শোনা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং সেই ভাষণটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতীয় টাইম, মানে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাতে শুনতে পাবো। সেটা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে যেহেতু আসবে, আমরা সকলেই সেটার দিকে নজর রাখবো। আমরা দেখতে চাই শেখ হাসিনা কি বলেন, কিভাবে তিনি 5 আগস্টকে তাদের ভাষ্য উপস্থাপন করেন এবং তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়। বাংলাদেশের লোকজন যারা শেখ হাসিনা বিরোধী আছেন, বর্তমান সরকারে আছেন এবং সরকারের বিরোধী দল হিসাবে আছেন, তারা সকলে কি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, উত্তেজিত হয়ে পড়েন কিনা, এবং সেই উত্তেজনার জের হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আরো বেশি মামলা, আরো বেশি হামলা হয় কিনা, নাকি উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো বেশি উৎসাহিত হয়ে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অলরেডি মিছিল মিটিং করছে, যেটা সরকারকে বেশ একটু উদ্বিগ্ন করে রেখেছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত সেই উদ্বেগ তাদের আরো বেড়ে যায় কিনা, তারা আরো টেনশনে পড়েন কিনা। না, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের 5 আগস্ট রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে পরেই সেটা নিয়ে আমরা হয়তো আরো বেশি কথা বলতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। বাংলাদেশের সব পত্রিকা রিপোর্ট করেছে যে বিএনপি তাদের দলীয় রাষ্ট্রপতি মনোনয়ন করার জন্য তারেক রহমানকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারেক রহমান যেন তার দলের জন্য ভালো হয় এমন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। তবে তিনি যাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন না কেন, তার দল থেকে কিংবা ইউনূসকে, তার রাজনৈতিক সমস্যা কিন্তু আরো ঘনীভূত হবে। কিভাবে, সেটা বলার জন্যই এই বক্তব্যটা রাখছি। শুরুতে একটা কথা বলে রাখি, দেখুন, এই যে কোনো একটা কাজ করার জন্য সবাই মিলে দলীয় প্রধানকে যে সর্বোচ্চ ক্ষমতা, মানে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেয়, এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি। এটা আমরা বিএনপিতে দেখেছি, জাতীয় পার্টিতে দেখেছি, আওয়ামী লীগে দেখেছি। আমার মনে হয় আমাদের আওয়ামী লীগের অন্তত এই জিনিসটা ভবিষ্যতে চেঞ্জ করা দরকার। এখন না, এখন আওয়ামী লীগের আসলে শেখ হাসিনা যা করবেন সেটাই আমরা অ্যাবসলিউটলি আমাদেরকে করতে হবে, কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই পদটা থেকে তার দলের লোকজনকে নিবৃত্ত করতে হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের যেসব সেশনগুলো হয়, যেটাকে কাউন্সিল বলে, ওটা হওয়ার পরে এক পর্যায়ে এসে সবাই বলে যে যা যা করার সব দায়িত্ব এখন আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে দিয়ে দিয়েছি। তো সেটা যদি করেন তাহলে কাউন্সিলটা করার দরকারটা কি?
বরঞ্চ দলের বিভিন্ন স্তরের নেতা নির্বাচনটা সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথে হলে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে একটা সমালোচনা আছে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, তাদের সাথে কর্মীদের কোনো যোগাযোগ নাই, এগুলো অনেক কমে যাবে। কারণ কর্মীদের সাথে যোগাযোগ না থাকলে তাহলে কিন্তু নেতা বেশি দিন আর থাকতে পারবে না। তো এইটা এক সময় ফলো করতে হবে। আর বিএনপি জাতীয় পার্টি থেকে আসলে এই ধরনের গণতান্ত্রিক চর্চা আশাও করা যায় না। এটা আশা করা যায় একমাত্র কিন্তু আওয়ামী লীগ থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র, সেখানে কিন্তু আওয়ামী লীগই একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাকিরা কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। ফিরে আসি তারেক রহমানের কথায়। তারেক রহমান এবং ইউনূসের মধ্যে চুক্তি হয়েছিল যে ইউনূসকে তিনি রাষ্ট্রপতি বানাবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি তো আসলে ইউনূসকে এখন আর রাষ্ট্রপতি বানাতে গেলে ওনাকে অনেক দিক কিন্তু ভেবে দেখতে হচ্ছে। ইউনূস যেইভাবে একজন সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষদের চোখে একটা দৈত্য, একটা লোভী, ঘাতক এবং বাটপার, প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছে, সেই জায়গায় থেকে একজন দলীয় রাজনৈতিক দলের নেতা হিসাবে, বিএনপির মতো রাজনৈতিক দলের নেতা হিসাবে তারেক রহমান ইউনূসকে যদি রাষ্ট্রপতি করতে যান, ওনাকে কিন্তু ভাবতে হচ্ছে। এমন দলের কর্মী সমর্থকদের কথাও কিন্তু ভাবতে হচ্ছে। সেই জায়গাটা আসলে ইউনূস এসে তার যে 2 বছরের অর্থ করি রাষ্ট্র ধ্বংস করে যে পরিকল্পনা করেছিল যে ইউনূস হবে রাষ্ট্রপতি, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ইউনূস সেটা করার জন্য জুলাই সনদ বানিয়েছে। অনেকে আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের কি রকম ক্ষতি ইউনূস করেছে শুধু জুলাই সনদ তৈরি করতে গিয়ে, এবং সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে। এই সনদ কার্যকর হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে। এই স্বপ্নে কিন্তু ইউনূস 2টা বছর কাটিয়েছে। নানান ধরনের ওর অধীনে যা কিছু ছিল, সেই আলী রিয়াজ থেকে শুরু করে বদিউল আলম মজুমদার, সকলকে কিন্তু সে এই কাজে ব্যাপৃত করেছে। এবং এরা কিন্তু এখনো মাঝে মাঝে এসে ইউনূস যে রাষ্ট্রপতি হবে তার পক্ষে কিন্তু এরা সভা সেমিনার করে, বক্তব্য দেয়, পত্রিকায় সব খবর বার হয়। সর্বশেষ আপনারা দেখেছেন সার্জিওগড়ের যখন ঢাকা সফর চলছিল, তখন বদিউল আলম মজুমদাররা সেমিনার করেছে যে ইউনূসকে আকার ইঙ্গিতে করেছে, বাট সুস্পষ্টভাবে এটা ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য তারেক রহমানের উপর একটা চাপ সৃষ্টি করেছে। এদের মূল যুক্তিটা হলো যে যেটা 24 জঙ্গি উত্থানের আগে সত্য ছিল, এবং তখন যুক্তি ছিল যে ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত, সারা বিশ্বে সে একটা প্রভাব সৃষ্টি করতে পারে, সে রাষ্ট্রপতি হলে তারেক রহমান অনেক ক্ষমতাধর প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু ভেতরের বিষয় তো তারেক রহমান বুঝতে পারছে যেভাবে ইউনূস ক্ষমতা ছাড়তে চায়নি, এবং ইউনূস যে কোনো সময় তারেক রহমানকে ফেলে দিয়ে জরুরি অবস্থা জারি করে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই বিশ্বাসহীনতা তো ইউনূস এবং তারেক রহমানের মধ্যে তৈরি হয়েছে। তবে ইউনূস সম্পর্কে আমরা যে এখনো সব খারাপ কথা বলি, কিন্তু সত্য এগুলো আবার 2-1 দেখি এখনো বাংলাদেশে সাপোর্ট করে যাচ্ছে। এর মধ্যে একটা হলো সেই ডাস্টবিন। এই ডাস্টবিন চরিত্রটাকে নিয়ে আসলে আমি একটা ভিডিও করব, কারণ এটা যতটাই ইনসিগনিফিক্যান্ট ততটাই সিগনিফিক্যান্ট। গতকালও একটা টক শোতে দেখলাম সাংবাদিক মাহবুব কামালকে এই ডাস্টবিন কি ভয়ানক ভাবে মিথ্যা দিয়ে তার সেই নিষ্ঠুর যুক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, ইউনূসের পক্ষে সাফাই যাচ্ছে। ইউনূস এবং তার জঙ্গিদের কিন্তু ওই জিনিসটা কিন্তু খুবই দেখার মতো একটা বিষয় যে এগুলা সব কিন্তু অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। মিথ্যা কাহিনী এবং সত্যকে মিথ্যাকে সত্য বানানো, এই ব্যাপারে এরা কিন্তু অত্যন্ত পারঙ্গম। যা হোক, এখন যদি তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি করেন, সমস্যাটা কি হবে? সমস্যা হবে সারা বাংলাদেশে তারেক রহমান আর মুখ দেখাতে পারবেন না। তাকে তো এমনি অনেকেই মুসলেকা প্রধানমন্ত্রী বলে। আমি বলতে চাই না, তারেক রহমানকে সম্মান করতে চাই। তার মুসলেকার প্রমাণ বের হয়ে যাবে ইউনূসকে যদি উনি রাষ্ট্রপতি করেন। এবং ইউনূসকে রাষ্ট্রপতি করলে সিগনিফিকেন্টলি তার সাথে চীন এবং ভারত, রাশিয়া, এই ধরনের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রক্ষা করা, তৈরি করা অনেক কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহজ হবে কি কঠিন হবে সেটা দেখার বিষয়। কিন্তু সার্জিও ইউনূসকে খুব একটা পাত্তা দিল না বাংলাদেশে এসে, আমরা সেটাই দেখলাম, কোনো পাত্তাই দিল না। কিন্তু